প্রিয় বন্ধুরা, অল জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2019 সালের WBCS পরীক্ষায় ইতিহাস বিষয়ে যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান এবং তার উপর বিস্তারিত আলোচনা। তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। আমাদের ক্লাস কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে যাবে, এই উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হল পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এই কথাগুলি বলেছিলেন। লর্ড মাউন্টব্যাটেন, যিনি ছিলেন ভারতবর্ষের শেষ ভাইসরয় এবং ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল রাজেন্দ্র প্রসাদ, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান, তাকে বলা হতো বিহারের গান্ধী। পণ্ডিত জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং সংবিধানের যে প্রস্তাবনার খসড়া সেটাই ইনিই তৈরি করেছিলেন। এবং 1929 সালে লাহোর অধিবেশনে কংগ্রেস যখন পূর্ণ স্বরাজ দাবি করে তখন সেই অধিবেশনে সভাপতিত্ব করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই মত কে পোষণ করেছিলেন? অপশান এ লর্ড কার্জন, লর্ড এলগিন, লর্ড ল্যান্সডাউন, লর্ড ডাফরিন। সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন যে সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন সেই সময় 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়। লর্ড কার্জন, যিনি 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। লর্ড এলগিন, এনার সময় কলকাতা, দিল্লি ও মাদ্রাজে 1862 সালে হাইকোর্ট স্থাপিত হয় এবং ইনি কঠোরভাবে ওয়াহাবি আন্দোলন দমন করেন। লর্ড ল্যান্সডাউন, এনার সময় 1892 সালে ডুরান্ড কমিশন গঠিত হয় এবং স্যার মর্টিমার ডুরান্ডের নেতৃত্বে ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়। পরের প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? সঠিক উত্তর হবে চৌধুরী রহমত আলী। 1933 সালে লন্ডন থেকে প্রকাশিত একটি 4 পাতার পুস্তিকা যার নাম ছিল নাও অর নেভার, সেই পত্রিকায় প্রথম চৌধুরী রহমত আলী পাকিস্তান কথাটি উত্থাপন করেন। এইচ.এস. সুহরাওয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র, মোহাম্মদ আলী জিন্নাহ, ইনি ছিলেন একজন মুসলিম লীগের নেতা। তার আহ্বানেই 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এবং তিনি ছিলেন স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, ক্রিপস মিশন হলো একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক, উক্তিটি কার? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। 1942 সালে যখন ক্রিপস মিশন ভারতে আসেন তখন ক্রিপস মিশন সম্পর্কে জাতির জনক মহাত্মা গান্ধী এই উক্তি করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথম উপপ্রধানমন্ত্রী। গুজরাটের নর্মদা নদীর তীরে পৃথিবীর উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, সেটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তার লেখা বিখ্যাত বই তরুণের স্বপ্ন। জওহরলাল নেহেরু, ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তার লেখা একটি বিখ্যাত বই হলো
ডিসকভারি অফ ইন্ডিয়া। এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির প্রচ্ছদ অঙ্কন করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, বাঙালির গর্ব, ভারতরত্ন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, কোথায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? সঠিক উত্তর অমৃতসর। 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। জেনারেল মাইকেল ডায়ারের নেতৃত্বে সমবেত নিরস্ত্র জনগণকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়। পরবর্তীকালে উধম সিং নামক এক বিপ্লবী লন্ডনে গিয়ে এই কুখ্যাত ডায়ারকে গুলি করে হত্যা করেন। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা জলন্ধর, এটিও পাঞ্জাবের একটি শহর। 1929 সালে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজ দাবি করা হয়। পরের প্রশ্ন, কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? সঠিক উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ টু। লর্ড হার্ডিঞ্জের সময় যেমন বঙ্গভঙ্গ রদ হয়েছিল, তেমনি কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল 1911 সালে। লর্ড মিন্টের সময় 1809 সালে 1909 সালে মর্লে মিন্টো সংস্কার হয়েছিল এবং তার সময়ই কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল। লর্ড কার্জন, যিনি বিখ্যাত হয়ে আছেন বঙ্গভঙ্গের কারণে, 1905 সালে তিনি বঙ্গভঙ্গ করেছিলেন। লর্ড চেমসফোর্ড, ইনিও কুখ্যাত। এনার সময়ই 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এবার পরের প্রশ্ন দেখা যাক। কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সময় পরের প্রশ্ন, গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? সঠিক উত্তর অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, যেটি 1920 সালে হয়েছিল এবং 1922 সালে চৌরাচৌরি ঘটনার কারণে মহাত্মা গান্ধী এই আন্দোলন প্রত্যাহার করে নেন। ভারত ছাড়ো আন্দোলন, যেটা 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল, যে আন্দোলনটি আগস্ট আন্দোলন নামেও পরিচিত। মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে শহীদ হন। নীল বিদ্রোহ, যেটি 1859 সালে হয়েছিল, নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এই নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং 1860 সালে প্রকাশিত হয়েছিল বিখ্যাত নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। লবণ সত্যাগ্রহ, যেটার আরেক নাম আইন অমান্য আন্দোলন, 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। 1930 সালে গান্ধীজি তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করে ডান্ডিতে গিয়ে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিলেন। পরের প্রশ্ন, স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে আরও 65 জন বিপ্লবী মিলে এই চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরেই 1933 সালে সূর্য সেন ধরা পড়েন এবং 1934 সালে তার ফাঁসি হয়। কাকরি ষড়যন্ত্র মামলা, যেটা 1925 সালে হয়েছিল এবং রামপ্রসাদ বিসমিল ও রোশন সিংয়ের মতো বিপ্লবীরা এই মামলায় আসামি হিসাবে ধরা পড়েন। আইন অমান্য আন্দোলন, যার অপর নাম লবণ আন্দোলন, 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। হোম রুল আন্দোলন, যেটা 1916 সালে অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং তিলক ছিলেন ভারতের রাজনৈতিক অস্থিরতার জনক। পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহে কানপুরের নেতৃত্বে কে দিয়েছিলেন সিপাহীদের? এক্ষেত্রে সঠিক উত্তর হবে নানা সাহেব। সঠিক উত্তর নানা সাহেব।
তাতিয়া টুপি নেতৃত্ব দিয়েছিলেন গোয়ালিয়রে, এবং রানী লক্ষ্মীবাঈ, যার আসল নাম মণিকর্ণিকা, তিনি নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসিতে ও গোয়ালিয়রে। নানা সাহেব নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে, এবং কুনওয়ার সিং, যিনি নেতৃত্ব দিয়েছিলেন বিহারের জগদীশপুরে। এবং এই বিদ্রোহীরা সারা ভারতবর্ষে নেতা হিসাবে সেই সময়কার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাচিত করেছিলেন, এবং বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে কলকাতায় স্যার উইলিয়াম জোন্স কর্তৃক এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এশিয়াটিক সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন স্যার ওয়ারেন হেস্টিংস। সিএফ অ্যান্ড্রুজ বা চার্লস ফিয়ার অ্যান্ড্রুজ, যাকে আমরা ভারতের প্রীতির জন্য দীনবন্ধু নামে চিনি, রাজা রামমোহন রায়, তিনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক। তার আন্দোলনের জেরেই 1829 সালে ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করার দায়িত্ব কে নেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্যার সিরিল র্যাডক্লিফ। 1947 সালে স্বাধীনতার পর, দেশ বিভাজনের পর, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমানা নির্দেশ করা হয়েছিল তার নাম র্যাডক্লিফ লাইন, এবং এই লাইন কল্পনা করা হয়েছিল স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে। মাউন্টব্যাটেন, যিনি ছিলেন ভারতবর্ষের শেষ ভাইসরয় এবং স্বাধীনতার সময় গভর্নর জেনারেল, এবং জওহরলাল নেহরুকে ইনি শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রথমবার যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, 1942 সালে যখন ক্রিপস মিশন ভারতে আসেন, তখন এই কমিটির নেতা ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। স্যার প্যাথিক লরেন্স, 1946 সালে যখন ক্যাবিনেট মিশন ভারতে আসেন, তখন তার অন্যতম সদস্য ছিলেন স্যার প্যাথিক লরেন্স। পরের প্রশ্ন, স্বরাজ পার্টির, এক্ষেত্রে সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। মতিলাল নেহেরু ছিলেন জওহরলাল নেহেরুর পিতা, এবং 1928 সালে ইনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, এবং এনার বাড়ির নাম আনন্দ ভবন। চিত্তরঞ্জন দাস, যিনি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন, এনাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। ইনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র এবং বিখ্যাত আইনজীবী। আলিপুর ষড়যন্ত্র মামলায় ইনি অরবিন্দু ঘোষের হয়ে মামলা লড়েছিলেন। ইনার স্ত্রী বাসন্তী দেবীও একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন। বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন ভারতের সংবিধানের স্থপতি। পি.সি. যোশী, ইনি ছিলেন একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা, এবং সিপিএম পার্টির সিপিআইএমের প্রথম সাধারণ সম্পাদক। বিঠলভাই প্যাটেল, ইনি ছিলেন বল্লভভাই প্যাটেলের দাদা। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে? সঠিক উত্তর অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন একজন আইরিশ মহিলা, অর্থাৎ আয়ারল্যান্ডের লোক। ইনি 1917 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন। সরোজিনী নাইডু, ইনি ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও কবি। 1925 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভানেত্রী মনোনীত হন, এবং ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। সরলা দেবী চৌধুরানী, ইনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের লোক, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোক। ইনার নেতৃত্বেই স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার গঠিত হয়। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী ছিলেন। এছাড়াও 1916 সালে ইনি এবং তিলক মিলে তৈরি করেছিলেন হোম রুল আন্দোলন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতের জাতীয় কংগ্রেস, যেটা
1885 সালে তৈরি হয়েছিল। তার প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং বিখ্যাত বাঙালি আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি মনোনীত হন। বালগঙ্গাধর তিলক ইনি ছিলেন একজন বিখ্যাত চরমপন্থী স্বাধীনতা সংগ্রামী। এনার নেতৃত্বেই হোম রুল আন্দোলন হয়েছিল। মতিলাল নেহেরু ইনি ছিলেন জওহরলাল নেহেরুর পিতা, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। 1928 সালে মতিলাল নেহেরু নেহেরু রিপোর্ট পেশ করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী। 1876 সালে ইনার নেতৃত্বে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হয়। ইনাকে বলা হতো বাংলার মুকুটহীন রাজা। ইনি বেঙ্গলি পত্রিকা সম্পাদনা করেছিলেন। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল? বক্সারের যুদ্ধ যেটা ইংরেজদের সঙ্গে ভারতীয়দের হয়েছিল, সেই যুদ্ধ কবে ঘটেছিল? সঠিক উত্তর 1764। 1764 সালের 22শে অক্টোবর বিহারের বক্সারে এই যুদ্ধ হয়েছিল। 1762 সালে আহমদ শাহ আবদালি পাঞ্জাবে গণহত্যা চালিয়েছিল, যেটাকে গ্রেট হলোকাস্ট নামে বলা হয়। 1768 সালে নেপোলিয়নের জন্ম। পরের প্রশ্ন, কার অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কারখানা স্থাপন করেন? সঠিক উত্তর মুঘল সম্রাট জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশেই বা অনুমতিতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন। আকবর, যিনি মহামতি নামে পরিচিত এবং শ্রেষ্ঠ মুঘল সম্রাট, যিনি দ্বীন ইলাহি ধর্মমত প্রচলন করেছিলেন, মনসবদারি প্রথা চালু করেছিলেন এবং ইবাদতখানা তৈরি করেছিলেন। শাহজাহান, যাকে বলা হয় স্থাপত্যের যুবরাজ, লালকেল্লা তাজমহলের মতো বিখ্যাত জিনিস এই শাহজাহানের আমলেই তৈরি হয়েছিল। ঔরঙ্গজেব, যিনি আলমগীর উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন এবং দীর্ঘ 49 বছর ইনি সিংহাসনে ছিলেন। ইনার স্ত্রীর মৃত্যুর পর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে তাজমহলের আদলে একটি সৌধ নির্মাণ করেন, যেটি বিবি কা মাকবারা নামে পরিচিত। একে গরিবের তাজমহলও বলা হয়। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে 1498 সালে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন এবং কেরালার কালিকট বন্দরে তিনি পৌঁছান। এই সময় কালিকটের রাজা ছিলেন জেমুরিন তাকে সাদর অভ্যর্থনা জানান এবং 1492 সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার হয়েছিল। 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রিতে কে ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিলেন বা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আকবর। ইবাদতখানা হলো একটি ধর্ম উপাসনা ক্ষেত্র। সকল ধর্মের মানুষ এই উপাসনা ক্ষেত্রে যেতে পারতেন। আকবর তার ধর্ম সহিষ্ণুতার পরিচয় দিয়ে 1575 সালে এই ইবাদতখানা তৈরি করেছিলেন। শাহজাহান, তিনি ছিলেন একজন বিখ্যাত মুঘল সম্রাট। তাকে বলা হয় স্থাপত্যের যুবরাজ। ঔরঙ্গজেব, যিনি আলমগীর উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন এবং তিনি তার রাজত্বের বেশিরভাগ সময় দক্ষিণ ভারতে ছিলেন, সেই জন্য তিনি বলেছিলেন আমার পতনের জন্য দায়ী দাক্ষিণাত্য ক্ষত বা ডেকান আলসার। প্রশ্ন আসতে পারে ডেকান আলসার কার পতনের জন্য দায়ী? ঔরঙ্গজেব। যেমন স্প্যানিশ আলসার বা স্পেনীয় ক্ষত নেপোলিয়নের পতনের জন্য দায়ী, তেমনি ঔরঙ্গজেবের পতনের জন্য দায়ী ডেকান আলসার। পরের প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? বিখ্যাত মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিলেন বিখ্যাত সুলতান এবং দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন এবং দিল্লিতে প্রথম বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। এবং
ভারতবর্ষে রেশন ব্যবস্থার সূচনা করেছিলেন আলাউদ্দিন খলজি। দিল্লিতে আলাই দরজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। বিম্বিসার, যিনি ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং যার উপাধি ছিল শ্রীনিক। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করে অনশনে মৃত্যুবরণ করেন, যার গুরু ছিলেন জৈন সন্ন্যাসী ভদ্রবাহু। ফিরোজ শাহ তুঘলক, যিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন এবং তিনি যমুনা খাল খনন করেছিলেন এবং অশোক স্তম্ভকে আম্বালা থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। এর প্রশ্ন আসতে পারে, দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত জয় করেন? উত্তর, আলাউদ্দিন খলজি। মগধে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুঘলক। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? সঠিক উত্তর, বুদ্ধগয়া। বুদ্ধগয়াতে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন। লুম্বিনী, নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয় এবং সেই জায়গাটাকে বলা হয় ওয়ার্ল্ড পিস সিটি। মহাত্মা গান্ধীর জন্মক্ষেত্রকে যেমন বলা হয় কীর্তি মন্দির, গুরু নানকের জন্মস্থানকে যেমন বলা হয় নানকিনা সাহিব, সেরকম গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীকে বলা হয় ওয়ার্ল্ড পিস সিটি। সারনাথ, সারনাথের ডিয়ার পার্কে গৌতম বুদ্ধ প্রথম পঞ্চভুক্ষকে দীক্ষা দিয়েছিলেন এবং সেখানেই তিনি প্রথম ধর্মপ্রচার করেছিলেন। কুশীনগর, কুশীনগর জায়গাটা গৌতম বুদ্ধের সঙ্গে স্মরণীয়, কারণ এই কুশীনগরেই গৌতম বুদ্ধ মারা যান। এই গৌতম বুদ্ধর মৃত্যুকে বৌদ্ধদের ভাষায় বলা হয় মহাপরিনির্বাণ। তো প্রশ্ন আসতে পারে, মহাপরিনির্বাণ কি? বৌদ্ধ ধর্ম অনুযায়ী মহাপরিনির্বাণ হলো গৌতম বুদ্ধের মৃত্যু। পরের প্রশ্ন, মৃচ্ছকটিম নাটকটি কার লেখা? মৃচ্ছকটিম নাটকটি কার লেখা? সঠিক উত্তর হবে শূদ্রক। শূদ্রকের লেখা মৃচ্ছকটিক নাটকটি। বিশাখ দত্তের লেখা নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস। শূদ্রকের মৃচ্ছকটিক। বাণভট্টের লেখা বিখ্যাত বই হল হর্ষচরিত। তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হর্ষবর্ধনের জীবন কাহিনী নিয়েই তিনি লিখেছিলেন হর্ষচরিত। ভাস, ভাসের লেখা বিখ্যাত বই হল স্বপ্ন বাসব দত্তা বা ভাসের লেখা বই স্বপ্ন বাসব দত্তা। পরের প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক, সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, যার সভায় নবরত্ন ছিল। বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত কোনো শাসক ছিলেন না, ইনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। এই বিষ্ণুগুপ্তকে আমরা চাণক্য বা কৌটিল্য নামে চিনি, কিন্তু চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পিতা, যিনি সিংহাসনে সমুদ্রগুপ্তের পূর্বসূরি ছিলেন। স্কন্দন গুপ্ত, যিনি ছিলেন একজন বিখ্যাত গুপ্ত সম্রাট, তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন বলে তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। সমুদ্রগুপ্ত মা কুমারদেবী ছিলেন লিচ্ছবি রাজবংশের কন্যা, সেই জন্য সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দরিদ্র। সমুদ্রগুপ্তকে কবিরাজ এবং ভারতের নেপোলিয়ানও বলা হয়। পরের প্রশ্ন, অশোকের শিলালিপির কে পাঠোদ্ধার করেন? আমরা সকলেই জানি অশোকের শিলালিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে 1938 সালে। এশিয়াটিক সোসাইটির তৎকালীন সচিব বা সেক্রেটারি স্যার জেমস প্রিন্সেপ অশোকের লিপির পাঠোদ্ধার করেছিলেন। তার আগে অশোকের লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। জেমস প্রিন্সেপ, যিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির সচিব। আলেকজান্ডার কনিংহাম, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সার্ভে। ম্যাক্স মুলার, ইনি ছিলেন একজন বিখ্যাত জার্মান ভারত বিশারদ। আমরা পরের প্রশ্নে চলে এসেছি। পরের প্রশ্ন, উল্লেখিত কোন স্থানটিতে
উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সন্ধান পাওয়া যায়? সঠিক উত্তর হবে মেহেরগড়। মেহেরগড় হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা, যেটি 1974 সালে আবিষ্কার হয়েছিল। প্রতাপগড় হচ্ছে রাজস্থানে অবস্থিত একটি সভ্যতা এবং কোয়াটা হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানের বর্তমান রাজধানী। টেকনিক্যাল কারণে অনেক সমস্যা হয়েছে, আশা করব পরবর্তীকালে এই সমস্যাগুলি যাতে না হয়। তবে কেমন হয়েছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আজ তবে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ক্লাসে।